বাইপাস রাস্তা দিয়ে সহজে গন্তব্যে যাওয়া যায় জানি, কিন্তু আল্লাহর কোরআন ও নবী রাসূলের হাদিসের বাইরে বাইপাস রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় ২৬ সালের নির্বাচনে সেই টিকিট বিক্রি করতে আমরা দেখেছি। এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে এই টিকিট বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি জুলাই চেতনাকে বিক্রি করে ৭১কে ভোলানোর যে প্রচেষ্টা সেটি বাধাগ্রস্ত হবে। এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি, আর আপনাদের আমরা কিভাবে সন্তুষ্ট করব? মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের তালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। মেধাবী ও সৃজনশীল তরুণরা আগামীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, চীনের সেনজান, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো বাংলাদেশও বিশ্বমানের টেক হাব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি দক্ষিণবঙ্গের যশোরের সন্তান। আমাকে নিয়মিত সেখানে যাতায়াত করতে হয়। ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত সময় লাগে ৩০ মিনিট, আর ভাঙ্গা থেকে যশোর যেতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি স্মরণ করছি বিগত ১৭ বছর গুম ও খুনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, যেখানে আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম অন্যতম। মাননীয় স্পিকার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। মাননীয় স্পিকার, তার গুমের পর যখন আমি লাশ হাতে পাই তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি কি করব, 3টি ছোট এতিম শিশুকে নিয়ে আমি দিকবিদিক হারিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজ যে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ 17 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে আমার স্বামী অন্যতম ছিলেন। মাননীয় স্পিকার, আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। মাননীয় স্পিকার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, তারপরে আমি দেখেছি 2টি এতিম শিশুকে নিয়ে তিনি কিভাবে দেশের হাল ধরেছিলেন। মাননীয় স্পিকার, চলার পথে সাহস জুগিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি 2014 সালে ঠিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঠিকরগাছা উপজেলা বিএনপির সভাপতিও আছি। মাননীয় স্পিকার, গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটি যুগোপযোগী বাজেট উপস্থাপনের জন্য। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক অর্থনীতি চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আলোচনা করতে হলে এই স্বল্প সময়ে সম্ভব নয়। আমি 2-1টি বিষয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাজেট সব সময় ঘাটতি বাজেটই হয়। কিছু লক্ষ্যমাত্রা নিয়ে ঘাটতি বাজেট করা হয়।
যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, মন্দা মোকাবেলা ইত্যাদি। এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে এই ঘাটতি বাজেট থেকে বের হয়ে আসতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আমি যদি পিছনে তাকাই, 2005-06 অর্থ বছরে বিএনপি সরকারের শেষ অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.90%, যেটি 2023-24 অর্থ বছরে অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের শেষ সময় ছিল 4.055%। হঠাৎ করে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি অতীতেও চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করছে। তাই 2026-27 অর্থ বছরে বাজেটে 3.60% প্রস্তাব করা হয়েছে। আমি প্রত্যাশা করি সরকার সেই টার্গেট পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি, যা জিডিপির 2%। শিক্ষা খাতে সবসময় বাজেট ছিল অপ্রতুল। অর্থের হিসাবে সেটি ক্রমান্বয়ে বাড়লেও জিডিপির অনুপাতে 1.5% মধ্যে স্থবির ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বরাদ্দকে জিডিপির 2% উন্নীত করার সাহসী প্রস্তাব করেছেন। এটি নিঃসন্দেহে দক্ষ মানব সম্পদ তৈরির পথকে সুগম করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি বাজেট আলোচনায় এমনকি ফ্যাসিস্ট আমলেও সরকারি বিরোধী দল এবং সুশীল সমাজ থেকে শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি তোলা হয়, কিন্তু আমাদের আজকের বিরোধী দল সেটা চান না। বিরোধী দলের একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, শিক্ষায় বাজেট এত কেন এবং এত টাকা কোথায় কিভাবে খরচ হবে? আমি বিনয়ের সাথে ওনাকে বলবো, আপনাকে বাজেট ডকুমেন্টের একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ভিতরে বইগুলো মনোযোগ দিয়ে পড়বেন আশা করি, সেখানেই সব কিছু লিপিবদ্ধ করা আছে। কিন্তু ওনারা সেটা চান না, ওনারা সবসময় বাইপাস রাস্তা দিয়ে ওনারা যেতে চান। মাননীয় স্পিকার, ওনারা চান না শিক্ষিত মা, শিক্ষিত জাতি বাইপাস রাস্তা দিয়ে সহজে গন্তব্যে যাওয়া যায় জানি, কিন্তু আল্লাহর কোরআন ও নবী রাসূলের হাদিসের বাইরে বাইপাস রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় 26 সালের নির্বাচনে সেই টিকিট বিক্রি করতে আমরা দেখেছি। এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে এই টিকিট বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি জুলাই চেতনাকে বিক্রি করে 71কে ভোলানোর যে প্রচেষ্টা সেটি বাধাগ্রস্ত হবে। এজন্যই ওনারা শিক্ষিত খাতে এত বরাদ্দ চান না। আল্লাহ পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি, আর আপনাদের আমরা কিভাবে সন্তুষ্ট করব? মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের তালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। মেধাবী ও সৃজনশীল তরুণরা আগামীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, চীনের সেনজান, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো বাংলাদেশও বিশ্বমানের টেক হাব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তাই শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি দক্ষিণবঙ্গের যশোরের সন্তান, আমাকে নিয়মিত সেখানে যাতায়াত করতে হয়। ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত সময় লাগে 30 মিনিট, আর ভাঙ্গা থেকে যশোর যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বর্তমান ভাঙ্গা যশোর বেনাপোল সড়কটি মাত্র 18 থেকে 24 ফিট চওড়া এবং আঁকাবাঁকা বটে। পদ্মা সেতু থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত মহাসড়কটি 6 লেনে উন্নীত করা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো, 2 মিনিটে সাম আপ করবেন প্লিজ। নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা অর্থনীতির মাইল লাইফ লাইন, আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলে নতুন শিল্প কারখানা, গোদাম, হিমাগার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তাছাড়া আমি জানি বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানির প্রায় 90% বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ভাঙ্গা বেনাপোল 129 কিলোমিটার এই মহাসড়ককে পদ্মা এক্সপ্রেসওয়ের আদলে উন্নত করা না হলে পদ্মা সেতুর সম্পূর্ণ
অর্থনৈতিক সুফল দক্ষিণবঙ্গের মানুষ পাবে না। এটিকে 6 লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা রোধ হবে, যানজট দূর হবে এবং দক্ষিণবঙ্গের সাথে নিরবচ্ছিন্ন দ্রুতগতির যোগাযোগ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, যশোর জেলার ফুল এবং তুলা উৎপাদনের জন্য বিখ্যাত। ফুল নিয়ে সেদিন কথা বলেছি, আজকে তুলা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত তৈরি পোশাকের মূল ভিত্তি হলো তুলা। দেশের শত শত স্পিনিং মিলের কাঁচামালের জন্য সরাসরি এর উপর নির্ভরশীল। প্রাচীন মসৃণ ঐতিহ্যের পর আধুনিক যুগে বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হয় স্বাধীনতার পর 1972 সালে তুলা উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে। 1976-77 সালে আমেরিকা থেকে ডেল্টা পাইন জাতের বীজ আমদানির মাধ্যমে যশোরে ব্যাপকভাবে তুলার চাষ শুরু হয়। যশোরের উঁচু ভূমি ও অনুকূল আবহাওয়া থেকে সেচ সংকটের মাধ্যমে কারণে ধান বা অন্য কোনো ফসল ভালো হতো না, সেখানে তুলা চাষ কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে যশোর সদর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপকভাবে হাইব্রিড ও উপসি জাতের তুলার চাষ হচ্ছে। সেখানে 13,000-এরও বেশি কৃষক তুলা চাষে জড়িত এবং প্রায় 3,500 হেক্টর জমিতে তুলা চাষ হয়। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় এই খাতটির উন্নয়ন এবং যশোর অঞ্চলের তুলার উৎপাদন ও গুণগত মান বাড়াতে এবং তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। কৃষকরা সঠিক সময়ে ভালো বীজ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।